Hello and welcome to another lecture of administrative law. Today we are going to discuss about delegated legislation or অর্পিত বা প্রতিনিধিত্বমূলক আইন. Topics: Meaning of delegated legislation. Delegated legislation বা অর্পিত আইন কাকে বলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব. Then distinctions between supreme legislation and subordinate legislation. Supreme legislation কাকে বলে, subordinate legislation কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্যটা কি এই বিষয়টা আমরা জানব. And reasons for the growth of delegated legislation. Delegated legislation কেন গ্রো করেছে, কেন এটা বেড়েছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব. And then restrictions on delegated legislation বা delegated legislationের সীমাবদ্ধতা কি এবং কতটুকু এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব. Meaning of delegated legislation. Delegation is the authorization of the performance of an act by the superior to its subordinate. So delegation এর শাব্দিক অর্থটা, ডেলিগেশন মানে হচ্ছে কোনো কিছু অর্পণ করা, কাউকে কোনো কিছু দেওয়া. এখন গিভিং এর সাথে ডেলিগেশনের কিন্তু অনেক পার্থক্য আছে. গিভিংটা হচ্ছে কি শর্ত ছাড়াই কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, বাট ডেলিগেশন হচ্ছে একটা শর্তপূর্ণ দেওয়া. সো ডেলিগেশনটা অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক সেন্সে যেটা বোঝায় যে সুপিরিয়র কোনো অথরিটি যখন তার সাবঅর্ডিনেট কোনো অথরিটিকে তার যে ক্ষমতা, সুপিরিয়রের যে ক্ষমতা, সেই ক্ষমতার কিছুটা ব্যবহার করার জন্য দিচ্ছে তার সাবঅর্ডিনেটকে, সেটাকে আমরা বলি delegation. For example, when the parliament authorizes by law to enact rules by the ministries. পার্লামেন্টের কাজ আমরা জানি আইন তৈরি করা, কিন্তু অনেক সময় কি পার্লামেন্ট কি করতে পারে যে আইনের মাধ্যমে কিছু রুলস ক্রিয়েট করার ক্ষমতা মিনিস্ট্রিজগুলোকে দিতে পারে. এটাই হচ্ছে ডেলিগেশন. Parliament's duty is to make laws. However, they can delegate certain rule-making authority to the executive body. Executive body বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও কিন্তু পার্লামেন্ট কি করতে পারে, তার যে আইন তৈরি করার ক্ষমতা তার কিছু অংশ, স্পেসিফিকলি দ্য রুলস অ্যান্ড দ্য রুল মেকিং পাওয়ার ক্যান বি গিভেন টু দোজ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস. So in this regard, Justice C.K. Takwani has said the statute enacted by the legislature conferring legislative power upon the executive is known as the Parent Act or Primary Law. প্রাইমারি ল বা প্যারেন্ট অ্যাক্ট হচ্ছে সেই আইনটা যে আইনটা তৈরি করা হয়েছে পার্লামেন্টে, লেজিসলেচারদের দ্বারা বা মেম্বার্স অফ পার্লামেন্ট অর এমপিদের দ্বারা. এমপিরা যে আইনটা তৈরি করলেন, প্রণয়ন করলেন, সেটা হচ্ছে প্যারেন্ট ল অর প্রাইমারি ল. অ্যান্ড দ্য রুলস, রেগুলেশনস, বাইলস, অর্ডার্স এটসেট্রা, রুলস, রেগুলেশনস এগুলো যেগুলো একটার সাথে একটার পরে আসে, সেগুলো মেড বাই দ্য এক্সিকিউটিভ ইন পারসুয়েন্স অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স কনফার্ড বাই দ্য লেজিসলেচার আর নোন এজ সাবঅর্ডিনেট লস. অ্যাক্টটা তো তৈরি হলো প্রথমে, তারপরে যখন এই অ্যাক্টের ক্ষমতা বলে রুলস, রেগুলেশনস, ছোটোখাটো আইন, যে ছোটোখাটো রুলসগুলো আছে এগুলো তৈরি হলো, এবং এগুলো কারা তৈরি করলো, এক্সিকিউটিভ বডিরা তৈরি করলো. তারা যখন তৈরি করলো সেটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট লস or subordinate laws or the child legislation. এটাকে আবার চাইল্ড লেজিসলেশনও বলা হয়. যদি আমরা মেইন আইনটাকে প্যারেন্ট ল বলি তাহলে তাই সেই প্যারেন্ট লয়ের থেকেই আসে হচ্ছে চাইল্ড ল. সুতরাং আমরা এই থেকেই বুঝতে পারছি যে ডেলিগেটেড লেজিসলেশন হচ্ছে দ্য অ্যাক্ট অফ মেকিং স্মলার লস অর স্মলার রুলস বাই দি অ্যাডমিনিস্ট্রেশন. অ্যাডমিনিস্ট্রেশন যখন ছোটোখাটো রুলসগুলো তৈরি করে সেগুলোকে আমরা বলছি ডেলিগেটেড লেজিসলেশন. Distinctions between supreme legislation and subordinate legislation. Supreme legislation এবং subordinate legislation কাকে বলে সেই বিষয়ে তো আমরা এর আগের স্লাইডে আলোচনা করেছি. এখন এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি, এই দুটো কি একই রকম নাকি ভিন্ন, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব. Legislation is either supreme or subordinate. আইন দুই রকম হতে পারে, একটা হচ্ছে সুপ্রিম, একটা হচ্ছে subordinate. Whereas the former proceeds from sovereign or supreme power, the latter flows from any authority other than the sovereign power and is therefore dependent for its existence and continuance on superior or supreme authority. Sir John William Salmon, legal scholar and New Zealand judge. তো নিউজিল্যান্ডের জাজ এবং লিগাল স্কলার স্যার জন উইলিয়াম স্যামন একটা কথা বলেছেন. তিনি বলেছেন যে লেজিসলেশন দুই রকম, সুপ্রিম এবং সাবঅর্ডিনেট.
এবং সুপ্রিম অথরিটি থেকে আসে হচ্ছে সুপ্রিম লেজিসলেশন। আমরা জানি যে পার্লামেন্টের ক্ষমতা জনগণ ভোটের মাধ্যমে কিন্তু পার্লামেন্টের মেম্বারদেরকে দিয়েছে যে আপনারা জনগণকে পরিচালনা করার জন্য, দেশকে পরিচালনা করার জন্য আইন তৈরি করবে। এই আইন তৈরি করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টকে দেওয়া হয়েছে, এক্সিকিউটিভ বডিকে দেওয়া হয়নি। এক্সিকিউটিভ বডির দায়িত্ব হচ্ছে আইনটাকে এক্সিকিউট করা বা আইনটাকে অ্যাপ্লাই করা। বাট অনেক সময় আমরা যেটা দেখি যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই লেজিসলেটিভ বডি বা পার্লামেন্টও কিন্তু কী করে, এক্সিকিউটিভ বডির কাছে কিছুটা রুলস তৈরি করার ক্ষমতা, রুল মেকিং পাওয়ার, এই পাওয়ারটা ডেলিগেট করে বা দিয়ে থাকে। বাট এটার অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সংক্ষিপ্ত একটা ক্ষমতাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয়। এখন এই যে দেওয়া হলো, সেক্ষেত্রে এই পাওয়ারটা কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করছে কার উপরে, যে পাওয়ারটা দিয়েছে তার উপরে, অর দ্য পার্লামেন্টের উপরে। সুতরাং ডেলিগেটেড লেজিসলেশনের সাথে সুপ্রিম লেজিসলেশনের অনেক পার্থক্য, এবং সুপ্রিম লেজিসলেশন কিন্তু ডেলিগেটেড লেজিসলেশনের উপর ডিপেন্ডেন্ট না। ডেলিগেটেড লেজিসলেশন ডিপেন্ডেন্ট হচ্ছে সুপ্রিম লেজিসলেশনের উপরে। Supreme legislation must follow the Constitution, while subordinate legislation must follow the Constitution as well as its plan. সুপ্রিম লেজিসলেশনকে সবসময় খেয়াল রাখতে হবে যে সেটা কনস্টিটিউশন বা সংবিধানকে ফলো করছে, সংবিধানের বাইরে কোনো পার্লামেন্টের আইন যেতে পারে না। আর অপরদিকে ডেলিগেটেড লেজিসলেশন যেগুলো আছে, রুলস, বাইলজ, রেগুলেশনস যেগুলো আছে, সেগুলোকে সবসময় খেয়াল তো রাখতে হয় যে কনস্টিটিউশনের বাইরে যেন না যায়। পাশাপাশি এইটা আরও বেশি খেয়াল রাখতে হয় যে প্যারেন্ট অ্যাক্ট, মানে যেই আইন বলে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই আইনের বাইরে যেন তারা কখনোই না যায়। Subordinate legislation cannot go beyond the limits of power decided by the supreme legislation. যেই অ্যাক্টের বলে, যেই লয়ের মাধ্যমে ডেলিগেটেড লেজিসলেশনকে এই ক্ষমতাটা দেওয়া আছে, সেই ক্ষমতার বাইরে কোনো মতেই কিন্তু সাবঅর্ডিনেট লেজিসলেশন বা ডেলিগেটেড লেজিসলেশন যেতে পারবে না। So now let's talk about the reasons for the growth of delegated legislation. Delegated legislationটা কি সেই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো যে ডেলিগেটেড লেজিসলেশন কেন গ্রো করেছে বা কেন এটার এত জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মডার্ন পার্লামেন্টস আর ওভারবার্ডেন উইথ ইনঅ্যাক্টিং টু মেনি লজ অ্যান্ড অ্যামেন্ডিং দ্যাম। মডার্ন পার্লামেন্ট, আমরা জানি যে সরকারের ক্ষমতা কিন্তু দিন দিন বাড়ছে, সরকারের কাজের পরিধি বাড়ছে, সরকারকে অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করতে হয়, এবং সেই সকল ধরনের সার্ভিসের জন্যই কিন্তু আইন দরকার। এখন মডার্ন পার্লামেন্টকে আমরা দেখছি যে তাদের যে ক্ষমতা, তাদের যে অধিবেশনগুলো হয়, সেই অধিবেশনে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তো আইন প্রণয়ন একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এর পাশাপাশিও কিন্তু তাদের অনেকগুলো কাজ রয়েছে, বিভিন্ন রকম উন্নয়ন প্রজেক্ট, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর, জবাবদিহিতা, এই বিষয়গুলো রয়েছে। তো এই সমস্ত কিছু কিন্তু এখনকার দিনে পার্লামেন্টের পক্ষে একার পক্ষে করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তারা যেটা করে থাকে, তারা মূল আইনটা তৈরি করে এবং পাশাপাশি অন্যান্য যে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো আছে, যে ছোটোখাটো রুলসগুলো, সেই ছোটোখাটো রুলসগুলো, যেমন হচ্ছে আপনার জরিমানা কতটুকু হতে পারে, জরিমানাটা সরকারি ওই প্রতিষ্ঠান কিভাবে আদায় করবে, তারপরে লাইসেন্সের ক্ষেত্রে কিভাবে লাইসেন্স দেওয়া হবে, লাইসেন্সের জন্য কী কী ধরনের যে পেপার ওয়ার্কস এগুলো দরকার, কোন কোন সার্টিফিকেট দেখাতে হবে। তো এই ধরনের ছোটোখাটো খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, সেগুলোর জন্য রুল মেকিং পাওয়ারটা পার্লামেন্ট কী করে থাকে, এই ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তরকেও কিন্তু অনেক সময় প্রদান করে থাকে। Parliaments do not possess expert knowledge on technical matters that the executive body does. এক্সিকিউটিভ বডি কিন্তু জনগণকে সরাসরি সার্ভিসটা দিচ্ছে, সেহেতু তারা জানে যে অ্যাকচুয়ালি কোন ধরনের রুলস সেখানে দরকার, এবং তাদের সে টেকনিক্যাল নলেজ আছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু টেকনিক্যাল কিছু স্পেশালিটি দরকার হয়। যেমন বিদ্যুৎ বিভাগ বাংলাদেশে কিভাবে পাওয়ারটা সাপ্লাই করতে হবে, সেটার সাথে কী কী রুলস রেগুলেশন দরকার, এই জিনিসগুলো তারা ভালো বুঝবে, মেম্বার্স অফ দ্য পার্লামেন্টের। যে সেজন্য পার্লামেন্ট মেম্বাররা মূল আইনটা তৈরি করে দেয় এবং তারপরে বলে যে ঠিক আছে, আপনারা বাকি যে রুলসগুলো আছে আপনাদের কাজটাকে সহজ করার জন্য, আপনাদের সার্ভিসটাকে সুন্দর করার জন্য, সেই রুলসগুলো আপনারা তৈরি করে নেন। ডেলিগেটেড লেজিসলেশন আর ফ্লেক্সিবল অ্যাজ দে ক্যান বি চেঞ্জড ইজিলি উইথ অ্যান অফিসিয়াল গ্যাজেট। সরকারি অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে কিন্তু কী করা যায়, এই ডেলিগেটেড লেজিসলেশনটার যে রুলসগুলো আছে এগুলোকে চেঞ্জ করে ফেলা যায়। অপরদিকে পার্লামেন্টের একটা আইন সংশোধন করতে কিন্তু সেখানে একটা ডিবেট করতে হবে, তারপর হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর সম্মতি লাগবে, তারপর সেখানে রাষ্ট্রপতির সম্মতি লাগবে। তো এই ধরনের সম্মতি নেওয়া, সেটা নিয়ে আলোচনা করা, বৈঠক করা, এটা হচ্ছে দীর্ঘ একটা প্রসেস। এই দীর্ঘ প্রসেস থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু ডেলিগেটেড লেজিসলেশনের প্রয়োজনীয়তা রয়েছে।
Delegated legislation opens up avenues for experimentation in public rulemaking. Delegated legislation গুলো কি করে যে এক্সপেরিমেন্টেশন করার একটু সুযোগ দেয়, যেমন হচ্ছে বিভিন্ন রকম ট্রাফিক রুলস রেগুলেশন, কোন ধরনের ট্রাফিক রুলটা একটা নির্দিষ্ট সিটিতে অ্যাপ্লাই করলে সেটার ফলাফল সবচেয়ে ভালো হয়। তো এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করার জন্য এখন যদি পার্লামেন্ট সরাসরি একটা আইন তৈরি করে ফেলে, তাহলে যেটা হবে যে সেটার এফেক্টটা কি নেগেটিভ নাকি পজিটিভ এটা পার্লামেন্ট আগে থেকে বুঝতে পারবে না, সেটার এফেক্টটা নেগেটিভ হতে পারে। এই জন্য রুল মেকিংয়ের মাধ্যমে যেটা হয় যে নির্দিষ্ট একটা অঞ্চলের যে লোকাল অথরিটি তাকে বললো যে আপনারা এই রুলসগুলো তৈরি করেন, রুলসগুলো তৈরি করে দেখেন পাবলিক কীভাবে এটাকে অ্যাপ্লাই করছে, আদৌ সেটাকে ঠিকমতো মানছে কিনা। তারপরে কিন্তু তারা এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝতে পারে যে হ্যাঁ দেশের জনগণ এই রুলটাকে গ্রহণ করবে নাকি করবে না। Then supreme legislation is time consuming while delegated legislation can be enacted and changed in a matter of days. তো আমরা জানি যে সুপ্রিম লেজিসলেশন তৈরি করা অনেক সময়সাধ্য ব্যাপার, আর অপরদিকে ডেলিগেটেড লেজিসলেশনটা হচ্ছে খুব ছোটোখাটো রুলস, এটা দিনে দিনেই কিন্তু চেঞ্জ করে ফেলা যায়, সুতরাং এটা অনেক ফ্লেক্সিবল। And modern administration has become more complex and thus people providing the service know which rule shall be expedient. তার মানে কোন ধরনের আইনটা সুবিধাজনক, কোন ধরনের আইনটা প্রণয়ন করলে জনগণকে প্রপারলি সার্ভিসটা প্রদান করা যাবে, সেটা যারা ওই সার্ভিসটা দিচ্ছে তারাই ভালোভাবে বলতে পারবে। মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট অত ভালোভাবে বলতে পারবে না। সুতরাং এই জন্যই দেখা যায় যে অনেক ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সুবিধার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটাকে সহজ এবং জনগণের জন্য সুযোগ সুবিধাপূর্ণ করার জন্য কিন্তু বেসিক্যালি এই অ্যাডমিনিস্ট্রেটিভ লটাকে ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে প্রণয়ন করা হয়। রেস্ট্রিকশনস অন ডেলিগেটেড লেজিসলেশন বা ডেলিগেটেড লেজিসলেশনের সীমাবদ্ধতা, কিছু কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকতে হবে, কারণ আমরা জানি যে ডেলিগেটেড লেজিসলেশন কিন্তু পার্মানেন্ট অর প্রপার লেজিসলেশন। এটা হচ্ছে যে স্পেশাল সার্কামস্ট্যান্সেসে স্পেশাল প্রয়োজনে যেই ছোটোখাটো আইন তৈরি করার ক্ষমতা সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া হয়, সেটাই হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। সো এটার কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, এবং কিছু সীমাবদ্ধতা যেটা হচ্ছে আইনগত সীমাবদ্ধতা। Number 1, Parliament cannot fully delegate its legislative power, only partial in special cases. পার্লামেন্ট কিন্তু তার সমস্ত ক্ষমতা, সমস্ত আইন তৈরির ক্ষমতা ডেলিগেশনের মাধ্যমে দিতে পারবে। পার্লামেন্টের যে দায়িত্ব তাকে অবশ্যই সেই দায়িত্ব পালন করতে হবে। সে মূল দায়িত্বটা পালন করবে, পাশাপাশি ছোটোখাটো যে দায়িত্বগুলো আছে, ছোটোখাটো যে রুলস রেগুলেশন খুঁটিনাটি আইন তৈরি করার যে ক্ষমতা সেটা সে ডেলিগেট করতে পারবে। আর ডেলিগেটেড অথরিটি ক্যানট ফার্দার ডেলিগেট ইটস ল মেকিং পাওয়ার। যে অথরিটিকে ডেলিগেশনের মাধ্যমে পাওয়ারটা দেওয়া হলো, পার্লামেন্ট যেই মন্ত্রণালয়কে ক্ষমতা দিল, সে আবার সেই ক্ষমতাটা অন্য কাউকে ডেলিগেট করতে পারবে না। দেয়ার ক্যান বি নো ডাবল ডেলিগেশন। ডেলিগেটেড রুলস ডু নট হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, অলসো known as it cannot affect anything that happened before the rule itself was enacted. রেট্রোস্পেক্টিভ এফেক্ট সম্পর্কে আমরা জানি, এটা হচ্ছে যে আইন তৈরি করার আগে থেকেই ওই আইনের এফেক্ট চালু হয়ে গেল, এটা যেন ডেলিগেশনের ক্ষেত্রে না হয়। ডেলিগেটেড রুল যখন থেকে অ্যাপ্লাই করা, মানে যখন থেকে ইনঅ্যাক্টেড হলো তখন থেকে সেটা অ্যাপ্লিকেশন হবে, আগে কি হয়েছে না হয়েছে সেটা দেখা হবে না। Delegated legislation cannot enact criminal laws and must not go beyond its parent law given authority. Parent law এর যে অথরিটি সেটার বাইরে তো যেতে পারবেই না। পাশাপাশি ডেলিগেটেড লেজিসলেশন সাধারণত ক্রিমিনাল ল যেগুলো আছে, মানে কোনো কিছুকে অপরাধ হিসেবে গণ্য করা, এ ধরনের ক্রিমিনাল ল তারা করতে পারবে না। কারণ আমরা সেপারেশন অফ পাওয়ার থিওরিতে কিন্তু জেনেছি যে রুল এক্সিকিউটিভ করার যাদের ক্ষমতা তারাই যদি রুল তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু অন্যায় অত্যাচারের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। Delegated legislation cannot exclude court's jurisdiction on matters related to its rules. ডেলিগেটেড লেজিসলেশনের মাধ্যমে কোনো অথরিটি বলতে পারবে না, কোনো পাবলিক অথরিটি এটা রুল ইনঅ্যাক্ট করতে পারবে না এরকম যে আমাদের যে আইনটা আছে সেই আইন অনুযায়ী কোনো কোর্টে যাওয়া যাবে না, এই আইনটাকে চ্যালেঞ্জ করা যাবে যে কোনো কোর্টে। বেসিক্যালি যে কোনো কোর্ট বলতে বোঝা যাচ্ছে সেই অনুযায়ী পাওয়ার অনুযায়ী কোনো সিভিল কোর্ট। আর সুপ্রিম কোর্টের অথরিটি তো আছেই, যে সব ধরনের আইন এবং সব ধরনের যে রুলস রেগুলেশন আছে সেটা যদি আনকনস্টিটিউশনাল হয়, সেক্ষেত্রে সেই বেসিসে সুপ্রিম কোর্টে কিন্তু রিট দায়ের করা যেতে পারে। অ্যান্ড দেন ডেলিগেটেড লেজিসলেশন ক্যানট রিপিল এক্সিস্টিং লস। এক্সিস্টিং যে লসগুলো আছে সেগুলো কিন্তু ডেলিগেটেড লেজিসলেশন কখনোই রিপিল বা চেঞ্জ অ্যামেন্ড এগুলো কিচ্ছু করতে পারবে না। ডেলিগেটেড লেজিসলেশন হচ্ছে জাস্ট স্পেসিফিক ছোটোখাটো রুলস রেগুলেশন বাই লস যেগুলো আছে একটা স্পেসিফিক সেক্টরে, তাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সে ততটুকু ক্ষমতার মধ্যেই তাকে অবশ্যই থাকতে হবে। So this is the end of the lecture. I hope you have understood the lecture contents. So in this lecture we have discussed about delegated legislation, what it means,
and what are the distinctions between supreme legislation and subordinate legislation, and the reasons for the growth of delegated legislation. And if you face any problem understanding the lecture contents, you can read the pages that I have recommended, and you can also email me, or you can comment in the discussion forums in the weekly sections. Thank you all, and I hope to see you in the next lecture.